দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, উঠুন। দয়া স্যার, 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 স্যার। অভিজিৎ পুরবি পাইনি স্যার। স্যার, স্যার, স্যার। খোঁজো, অভিজিৎ আর পুরবিকে খোঁজো। অভিজিৎ, অভিজিৎ। পুরবি! পুরবি! পঙ্কজ, কেমন আছো তুমি? পঙ্কজ, আমি ঠিক আছি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার ওপরে, কিন্তু অভিজিৎ স্যারকে পাইনি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার কোথায় গেল? জানি পঙ্কজ, না। অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার, পঙ্কজ, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ, স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, আমি খুব বিপদের মধ্যে আছি স্যার। এক মিনিট, ভয় পাবেন না, আমি একজন সিআইডি ইন্সপেক্টর। কি হয়েছে, কি হয়েছে? স্যার 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 ওই বাড়িটাতে ওখানে ওরা সবাই মেরে ফেলবে আমাকে স্যার, আমাকে নিয়ে চলুন এখান থেকে। এক মিনিট, কোথায়? না না না, আমি ওখানে যাব না। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। না না স্যার, আমাকে এখানে এইভাবে একা ছেড়ে যাবেন না স্যার, আমার খুব ভয় করছে এখানে। ম্যাম, একটা কাজ করুন, আপনি এদিকে আসুন। আসুন, এদিকে আসুন, এই গাড়িতে বসুন। বসুন, আপনি গাড়িতে বসুন। আপনি গাড়িতে থাকুন, আমি দেখে আসছি। ওকে, ঠিক আছে, বসুন। ঠান্ডা হাওয়া আসছে কোথা থেকে? দরজা কে বন্ধ করলো? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? হ্যাঁ, কে? এই, কি হচ্ছে এই সব? কে? এই, কে ওখানে? এই,
কে এখানে? কে ওখানে? দেখো, তুমি যেই হও না কেন, সামনে এসো। কে তুমি? কি ব্যাপার অভিজিৎ? কখন থেকে ফোন করছি, তোমার ফোন বন্ধ আসছে কেন? ফোন হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তোমার শরীর ঠিক আছে তো? এই কি অবস্থা তোমার? আমার শরীর কি হয়েছে? এত কনফিউজ মনে হচ্ছে কেন? আর পুনার থেকে তুমি কবে ফিরেছো? আরে হ্যাঁ, পুনে থেকেই তো আমি কাল রাতে ফিরেছি, কিন্তু আমি বাড়িতে কি করে এলাম? কি কি হয়েছিল কাল রাতে? অভিজিৎ, তোমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, তুমি তো গাড়ি ড্রাইভ করে নিয়ে এসছো না? কি হয়েছে কি? তুমি ঠিক আছো তো? গাড়ি গাড়ি বাইরে, তাহলে আমি এখানে? কাল রাতের কিছু আমার মনে পড়ছে না কেন, শুধু মাথাটা ধরে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করো না। এটা বলো যে কাল রাত্রের শেষ কথা, শেষ ঘটনা কিছু মনে আছে? কালকে আমি রাতে পুনেতে গিয়ে ফাংশন অ্যাটেন্ড করি, তারপর ওখান থেকে আমি ফিরছিলাম। তারপরে আমি এখানে কি করে পৌঁছলাম, কখন ঘুমলাম, কিছুই তো মনে নেই। তারপর তুমি ডোরবেল বাজালে, তারপরেই আমার ঘুম ভাঙলো। আমি এখানে সোফাতে ঘুমোচ্ছিলাম, এই ড্রেস পরেই ছিলাম। জানি না ভাই, কাল রাতের কিছু মনে পড়ছে না কেন। কে জানে আবার অভিজিতের কি হলো। আচ্ছা, ওর আবার স্মৃতিশক্তি চলে যায়নি তো? আমি নিজেকেও চিনতে পারি না স্যার। আমি কি করি, কোথায় যাই, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। কেউ জানে না বস, কখন কিভাবে ও সামনে চলে আসবে। জানি না দয়া, আমার কেন মনে হচ্ছে যে কাল রাতে এমন কিছু হয়েছে যেগুলো হওয়াটা উচিত হয়নি। কিন্তু কি করে জানতে পারবো? চিন্তা করো না, মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে কাল রাত্রে কি হয়েছিল।
আমরা আবার পুনেতে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক রিল্যাক্স। আছে। সমস্ত বন্ধুরাও তাই বলছে। কাল রাতে আমি যখন বেরিয়েছিলাম একদমই ঠিকঠাক ছিলাম। আমি জানি না রাস্তায় কি হলো যে স্মৃতিশক্তি মনে হয় চলেই গেছে। এক মিনিট দাঁড় করাও তো গাড়ি। এক মিনিট ব্যাস এইখানে। এক মিনিট। মুম্বাই 70 কিলোমিটার, এটা আমার পরিষ্কার মনে আছে। কাল রাতে আমি এটা দেখেছিলাম, মুম্বাই 70 কিলোমিটার। তারপরে কিছু হয়েছিল। গুড, তার মানে যা কিছু ঘটেছে এরপরে ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ? দয়া গাড়িটা ঘোরাও। চলো। দয়া এইখানে দাঁড় করাও। এখানে? ব্যাস এইখানটায়। হ্যাঁ, বাদিকটায় দাঁড় করাও। এই জায়গাটায়। এখানে আমার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে আর আমার কাছে সাহায্য চায়। তারপর কি হয়েছে? তারপর আমি ওকে বললাম গাড়িতে বসো। আর হ্যাঁ, ওই তো দয়া, ওটা দেখতে পাচ্ছ? ওখানে আমি গিয়েছিলাম, ওই বাড়িতে। এই হলো সেই বাড়িটা কাল রাতে আমি যেখানে এসেছিলাম। হ্যাঁ বলুন। তুমি? ওরা সবাই আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। হ্যাঁ, এই তো এই সেই। তুমি কাল রাতে সাহায্য চাইতে এসেছিলে না? এখন ঠিক আছো? কি? আমি সাহায্য চাইতে এসেছিলাম? আমি তো আপনাকে চিনি না। আচ্ছা আপনারা কারা বলুন তো? তুমি আমাকে চেনো না? কাল রাতে যখন গাড়ি করে আসছিলাম তখন তুমি তো এসেছিলে আমার গাড়ির সামনে সাহায্য চাইতে। এসব কি বাজে কথা বলছেন আপনি? দেখুন আপনারা এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে ফোন করব। তুমি কি পুলিশকে ফোন করবে? আমি নিজে একজন সিআইডি অফিসার, আমার সব মনে পড়ে গেছে। বুঝেছো তুমি ওখানে গাড়িতে বসেছিলে, তোমাকে বলেছিলাম গাড়িতে বসতে। আমি এখানে এসেছিলাম এই বাড়িতে, আর আর এখানে কেউ ছিল। এসব কি বাজে কথা বলছেন বলুন তো আপনারা? দেখুন এনাকে আমি এর আগে আর কখনো দেখিনি। ঠিক আছে, এবার আপনারা আসতে পারেন। এক মিনিট ম্যাম, এক্ষুনি জানতে পারবো যে ও কালকে রাত্রে আপনার সঙ্গে দেখা করেছিল কিনা। অভিজিৎ, একটু ভেতরে গিয়ে দেখো এই বাড়িটাই কিনা। আরে প্লিজ আমার কথাটা শুনবেন তো। দয়া, বাড়িটা তো এটাই, কিন্তু এরকম ছিল না বাড়িটা। সবকিছু কেমন অন্যরকম লাগছে। ওখানে দয়া, এখানে আমি দুটো লাশ দেখতে পেয়েছিলাম যাদের খুন করা হয়েছিল। এখন আমার সব মনে পড়ে গেছে। কি হলো, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে দয়া, সত্যি এখানে দুটো লাশ ছিল এখানে। আরে এখানে একজন ভয়ানক মহিলা ছিলেন, ওনার মাথাটা গোল গোল ঘুরছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর তারপরে আমি ওর সামনে ছিলাম, আর হঠাৎ আমার চোখের সামনে অন্ধকার হয়ে যায় আর আমি অজ্ঞান হয়ে যাই। আর চোখ খোলার পরে দেখি আমি আমার বাড়িতে। দেখুন আপনারা সিআইডি থেকে এসেছেন, সেজন্য এতক্ষণ ধরে আপনাদের বাজে কথা আমি শুনছি, কিন্তু এবার অনেক হয়েছে। আপনারা দয়া করে এবার এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি না আপনি এ কেমন খেলা খেলছেন, কিন্তু এক মিনিট অভিজিৎ, এক মিনিট। যদি আমি মেনেও নিজে কাল রাত্রে তোমার সঙ্গে এইসব ঘটেছিল, তাহলে গাড়িতে বসে তুমি বাড়ি ফিরলে কি করে? গাড়ি চালিয়ে? হ্যাঁ হ্যাঁ,
আমি বাড়ি কি করে ফিরলাম? দেখো দয়া, আমি জানি যে আমার কথা বিশ্বাস করা প্রায় অসম্ভব, কিন্তু 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 তুমি তো কাল আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে। এখন কেন মিথ্যে কথা বলছো তুমি? আমি কেন মিথ্যে বলবো? আমি তো কাল রাতে এখানে ছিলামই না। এই দেখুন, এই দেখুন, আমি আজ সকালেই এখানে এসেছি। আচ্ছা, তো আমি মিথ্যে বলছি? মিথ্যে কথা বলছি আমি? দয়া, আমি সত্যি বলছি, এখানে দুটো লাশ ছিল, আমি দেখেছিলাম এখানে, আর এটা আমি প্রমাণও করে দিতে পারি। এই বাড়িটাও যতই পরিষ্কার করুক না কেন, তুমি তো খুব ভালো করেই জানো দয়া, রক্তের দাগ এত সহজে যায় না। লুমিনয়েল টেস্ট করে দেখে নিচ্ছি। হ্যাঁ, অভিজিৎ, এখানে রক্ত তো কি, রক্তের ছিটে ফোটাও নেই। এটা কি করে হতে পারে ভাই? এটা অসম্ভব। ওই দুটো লাশ ছিল এখানে, আর ওই মেয়েটাও এখানেই ছিল, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দয়া, একটু ভালো করে দেখে নাও, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। দেখুন, আপনাদের যা চেক করার ছিল আপনারা করে নিয়েছেন। আপনারা সিআইডি থেকে আসুন বা যেখান থেকেই আসুন না কেন, আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনারা এখান থেকে যাবেন নাকি আমি আমার লয়ারকে ফোন করব? তার প্রয়োজন হবে না, আমরা যাচ্ছি। আরে ভাই, আমরা কেন যাব? ওই খুনিকে তো আমাদের খুঁজে বের করতে হবে। যাই আমরা, চলো। আরে, ভাই। অভিজিৎ, চলো, এসো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? আরে ভাই, তুমি তো বাড়ির ভেতরে সবকিছুই দেখলে, নর্মাল। জানি না কি করে নর্মাল হয়ে গেল। আমাকে বিশ্বাস করো দয়া, এটা আমার কল্পনা নয়। এই হলো সেই মেয়েটা। 100% শিওর? 200%। তুমি জানো যে যতক্ষণ আমার বিশ্বাস না হয় ততক্ষণ আমি কি হলো? ওই মাথার যন্ত্রণা। ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পারছি। সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই মেয়েটা মিথ্যে কথা কেন বলছে। কিন্তু শুরু কোথা থেকে করব? না আমাদের কাছে কোনো লাশ আছে, না কোনো প্রমাণ। ওই মৃত মেয়েটা, ওর মুখটা পরিষ্কার মনে আছে আমার। গ্রেট, তাহলে ওই মেয়েটার স্কেচ বানাই, জানতে তো পারি যে মেয়েটাকে। স্যার, জানেন তো এরকম গ্রাম খুব ভালো লাগে। এখানে সবাই একে অপরকে চেনে, আর আমাদের শহরে তো একজন প্রতিবেশী আরেকজনের নামই জানে না। হ্যাঁ পঙ্কজ, এটাই তো পার্থক্য, আর এটাই বিশেষত্ব ছোট শহর আর মেট্রো সিটিজের। ও ভাই, একে কোথাও দেখেছো? না, কখনো না। আমি তো অনেক বছর ধরে এই গ্রামে আছি, কিন্তু একে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, ওই মেয়েটার ব্যাপারে কি জানেন যে কিছুদিন হলো অনামিকা বাড়িতে থাকতে এসেছে? অনামিকা বাড়িতে থাকে? না, আমি ওই বাড়ির ব্যাপারে কোনো কিছু জানিও না, আর এই মেয়েটাকেও কখনো দেখিনি। আমি কিছু জানি না। হ্যাঁ, এই মেয়েটা এই গ্রামে থাকে? না, আমি দেখিনি, আর এই গ্রামেও থাকে না। আচ্ছা, আপনাদের গ্রামের বাইরে যে পোড়ো বাড়িটা রয়েছে, অনামিকা বাড়ি, সে ব্যাপারে আপনারা কিছু জানেন? না না, আমরা কিছু জানি না। ওই সম্বন্ধে আমি কিছু জানি না। আচ্ছা ভাই, এই যে মেয়েটাকে দেখছেন, একে আশেপাশের কোনো গ্রামে দেখেছেন? না স্যার, আমি তো এই মহিলাকে চিনি না। ম্যাম প্লিজ একটু মন দিয়ে দেখুন, খুব ইম্পর্টেন্ট। না, আমি আগে কখনো দেখিনি। আর ওই যে অনামিকা বাড়িটা আছে গ্রামে, ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? অনামিকা? না, এই ব্যাপারে আমি কিছু জানি না। না স্যার, আমি তো কিছু বলতে পারবো না। আরে, যখনই ওই পোড়ো বাড়িটার কথা জিজ্ঞেস করছি, লোকজনের মুখ ভয় ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার মানে কোনো না কোনো গভীর রহস্য জড়িয়ে আছে ওই বাড়ির সঙ্গে। স্যার, এই স্কেচের মেয়েটাকেও কেউ চিনতে পারলো না। হতে পারে ওই মেয়েটা এই গ্রামের নয়। স্যার, এটাও তো হতে পারে ও কোনো হোটেল বা গেস্ট হাউসে রয়েছে। এই গ্রামের আশেপাশে দুটোই হোটেল আছে, ওখানে গিয়ে জানার চেষ্টা করি।
হ্যাঁ স্যার, ইনি নেহা দেবী। ইনি দুদিন আমাদের হোটেলে ছিলেন, ওনার হাজবেন্ড যশের সাথে। আচ্ছা, চেক আউট কবে করেছিল এরা দুজনে? গতকাল বিকেলে। কাল বিকেলে? এরা দুজনে এসেছিল কোথা থেকে? স্যার, এরা দুজন পুনে থেকে এসেছিল। পুনা থেকে? স্যার, পরশু ওনারা একটা ক্যাব বুক করেছিলেন এখানে পাশের একটা শহরের জন্য। ট্যাক্সি? হ্যাঁ স্যার। কোথায় যাবার জন্য? সিন্ধুগড়, এখান থেকে 1 ঘন্টা দূরে স্যার। সিন্ধুগড়? সিন্ধুগড় কেন? জানি না স্যার। আর এই ক্যাব সার্ভিস কোনটা ছিল যেটা আপনারা বুক করেছিলেন? স্যার, আমাদের এখানে একটাই ক্যাব সার্ভিস আছে, এটা ওর কার্ড। ক্যাব সার্ভিস থেকে ওই জায়গাটা জানতে পেরেছি যেখানে এরা দুজনে গেছিল। হ্যাঁ স্যার, এই নেহা ও নিজের স্বামীর সাথে এসেছিল এখানে পরশুদিন বিকেলবেলা। কি করতে এসেছিল ওরা? স্যার, এরা প্যারানর্মাল ইনভেস্টিগেটরস, মানে ভূত প্রেত আর আত্মাদের উপরে যারা ইনভেস্টিগেট করে। আপনার কাছে কি জানতে চাইছিল এরা? স্যার, ওরা একটা ভিডিও ফুটেজ দেখতে এসেছিল। কিরকম ভিডিও? স্যার, 1 বছর আগে আমি আর আমার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চ্যানেল চালাতাম যেখানে আমরা মানুষদেরকে ভূত প্রেতদের ভিডিওস দেখাতাম। একদিন আমরা খুব ভুলবশত ওই অনামিকা হাবিলিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমরা সেই ভুতুড়ে বাড়িতে চলে এসেছি যেখানে বিগত 100 বছর ধরে ভয়ানক আত্মারা বাস করে। ঠান্ডা লাগছে প্রচন্ড, হঠাৎ করে রুমের টেম্পারেচারও ফল করছে। অদ্ভুত ব্যাপার। চলো শালু, ওপরে যাই। এই হঠাৎ করে মিউজিক কোত্থেকে বাজছে? কি হচ্ছে সব কিছু? আরে কি হচ্ছে নাকি রনি? আরে এটা 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 কি কি হচ্ছে সব? আরে শালু, কি হচ্ছে এসব? আরে রনি, আরে কি হচ্ছে এসব কিছু? চলো পালাই আমরা এখান থেকে। পালাও এখান থেকে! পালাও, পালাও এখান থেকে। আরে দরজাটা খোলো! দরজা খোলো! আরে দরজাকে বন্ধ করো! দরজা খোলো! দরজাটা খুলে দাও! দরজা খোলো! কেউ দরজাটা খোলো! আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরা আর কখনো এখানে আসবো না। আমাদের ছেড়ে দাও। না, আমি তো কোনো একটা ভাবে রক্ষা পেয়ে গেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বন্ধুদের কোনো খবর আমি পাইনি। এইরকমই শব্দ, একই রকম দেখতে, এরকমই তো। দয়া, আমি ওই বাড়িতে এরকমই দেখেছিলাম। তুমি যশ আর নেহাকে জিজ্ঞাসা করোনি যে এত বছর বাদে ওখানে যাওয়ার এত ইন্টারেস্ট কেন? স্যার, কারণ নেহা আর যশের সাথে আরো একটা মেয়ে এসেছিল, সোনাল। বলছিল যে যে এই হাবিলিটা নাকি ওর পরিবারের, আর ওই আত্মাদেরকেও সরাতে চায়। সোনাল? এই সোনাল দেখতে কেমন ছিল কিছু বলতে পারবেন? স্যার, ওর হাইট অন্ততপক্ষে 5 ফিট 4 ইঞ্চ, খুব রোগা এবং খুব গায়ের রং উজ্জ্বল, কটা চোখ, আর লেফট ঠোঁটের ওপরে একটা তিল আছে। দেখলে দয়া, ওই মেয়েটাই কাল রাতে আমার কাছে সাহায্য চাইছিল, আর আজকে ওই মেয়েটা আমাকে চিনতেও অস্বীকার করলো।
সোনাল 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 মায়া, দেখলে কোনো জিনিসই এখানে নেই, মনে হচ্ছে ও পালিয়ে গেছে। সোনাল, সোনাল, স্যার, স্যার সব জায়গায় দেখলাম, কোথাও নেই। আচ্ছা, সোনাল এখানে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে না? আচ্ছা, ওর প্রাণ সংশয় নেই তো? একটা অনুরোধ করতে চাই স্যার, ওই পুরনো হাভেলিটাকে নিয়ে ইনভেস্টিগেট করবেন না। নাহলে যদি ওই আত্মারা রেগে যায়, তাহলে না জানি কতজনের প্রাণ যাবে। কিন্তু আমরা জানি স্যার, আপনারা সিআইডির লোক, আত্মাতে বিশ্বাস করেন না, কিন্তু আগুন ছাড়া তো ধোঁয়া ওঠে না স্যার। ওটা মৃত্যুর বাড়ি স্যার, সেই জন্য কেউ যায় না ওখানে। ওটা মৃত্যুর বাড়ি নয়, ওটা অপরাধীদের আড্ডা। আর ওখানে কোন ধরনের অপরাধ হয় তার পর্দাফাঁস আমরা করেই ছাড়বো। স্যার, আপনারা যে রাক্ষসের পর্দাফাঁস করতে চাইছেন তার সাজা কিন্তু সমস্ত গ্রামবাসীদের ভুগতে হবে স্যার। আর ওই আত্মা যে কত লোকের প্রাণ নিয়েছে আপনারা জানেনও না স্যার। দেখুন, আমরা এসব গালগল্পে একেবারেই বিশ্বাস করি না, আর ভালো হবে যদি আপনারাও না করেন। ম্যাডাম, এটা কোনো শোনা কথা না, আমরা সচক্ষে দেখেছি ঘটনাটা। আমি ওই মেয়েটার মুখটা আজও ভুলতে পারিনি, যাকে ওই আত্মাটা গ্রাস করে ফেলেছিল, ওকে কাবু করে রেখেছিল। যতগুলো মৃত্যু হয়েছে ওখানে সব মানুষই করেছে, আত্মা কিচ্ছু করেনি। হুম, আর এখন খুনিদের ধরার সময় এসে গেছে। ধরতে পারবেন না আপনারা, কারণ আজ পর্যন্ত যারা ওখানে গেছে বেঁচে আর ওখান থেকে ফেরেনি। ঠিক আছে, আমরা এখনই ওখানে যাচ্ছি, আর আজ রাত্রে আমরা ওখানেই থাকবো। স্যার, আমি বলছিলাম যে এখানে তো এতক্ষণ থাকলাম, কিছুই হলো না, তাই বলছি চলুন আমরা ফিরে যাই। হ্যাঁ স্যার, যাবো যাবো, তবে কাল সকালে। হ্যাঁ, একটা কাজ করো, একটু ঘুরে এসো বাড়ির চারিদিকে। একা একা স্যার? হ্যাঁ, একা। চলো যাও যাও। স্যার, স্যার এবার ভূত আর আত্মাদের আসার সময় হয়ে গেছে, এখন আমি যাব একা একা। ঠিক আছে, একাই জুনিয়র আছি তো, ফ্রেডি স্যারও নেই। এটা তো সেই মিউজিকটাই যেটা মহেশের ভিডিওতে ছিল। এটা বাজাচ্ছে কে?
স্যার এভাবে সব নড়ছে কেন? এসব কি হচ্ছে স্যার? স্যার 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 জানি না এসব কি হচ্ছে। স্যার স্যার হ্যাঁ পঙ্কজ! স্যার অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, উঠুন, দয়া স্যার, 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 অভিজিৎ পুরবী? পাইনি স্যার, 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 খোঁজো, অভিজিৎ আর পুরবীকে খোঁজো। অভিজিৎ! অভিজিৎ! পুরবী! পুরবী! পঙ্কজ কেমন আছো তুমি? পঙ্কজ আমি ঠিক আছি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার ওপরে, কিন্তু অভিজিৎ স্যারকে পাইনি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার কোথায় গেল? জানি পঙ্কজ, না। অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার, পঙ্কজ আমি ওদিকটা দেখছি। হ্যাঁ অভিজিৎ? অভিজিৎ, কি হচ্ছে? হ্যাঁ, স্যার কোথাও নেই স্যার। স্যার কাল রাতে উনি আমার সঙ্গেই ছিলেন। ওই ভূতের খেলা শুরু হলো, তারপর থেকে আর দেখিনি ওনাকে। উধাও হয়ে গেছে। আমাদের এখানে আসা উচিত হয়নি স্যার। ওরা ঠিকই বলেছিল, যদি অভিজিৎ স্যারের কিছু হয়ে যায় তাহলে। না পঙ্কজ, সব বেকার কথা। এটা কোনো গভীর ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র। কেউ খুব প্ল্যান করে এই কাজগুলো করছে। কিন্তু স্যার আপনার মনে আছে তো, রাতে আমরা সবাই ভয় পেয়েছিলাম। হ্যাঁ, আমরা সবাই কেন ভয় পেয়ে গেছিলাম আর কিভাবে, তার উত্তর এখন নেই আমাদের কাছে। এখানে এই গ্রামে থাকা লোকগুলো সবাই জানতো যে সিআইডি এখানে এই বাড়িতে কাল রাত্রে থাকবে। তার মানে এই গ্রামেই কেউ আছে যে সব করছে। ওই মেয়েটার মুখটা আমি দেখেছিলাম।
বুড়ো লোকটা অশোকও তো এটাই বলছিল। ও নিজের চোখে দেখেছে কিভাবে ওই আত্মাটা মেয়েটাকে বশে করে নিয়েছিল। বুড়ো লোক, এই অশোক, এই চোখ, মুখের উপর এই আঘাতের চিহ্ন, এ তো সবই একই আছে। এটা হতে পারে না, এ তো অসম্ভব। অসম্ভব? কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন আপনি? স্যার, আজ থেকে 12 বছর আগে যে আত্মা সেই মেয়েটাকে গ্রাস করে রেখেছিল সে আর কেউ না, এই মেয়েটাই ছিল, আমার স্টুডেন্ট। কি? হ্যাঁ ম্যাডাম, ওই রাতটা আমি আজও ভুলতে পারিনি। শোনো শোনো, আমি ডক্টর সুশীল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই চিকিৎসা তুই তো কেন, স্বয়ং ভগবানও করতে পারবে না। আমাকে তোমরা কেউ বাঁচাতে পারবে না। আমার সাথে তোমরা সবাই মরবে। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও, ছেড়ে দাও। দিদির কি হয়ে গেল? দিদি, কি হলো? দিদি, তার মানে ও ফিরে এসেছে আত্মা হয়ে। মরা মানুষ ফিরে আসে না পঙ্কজ। অশোকবাবু, আপনার পুরো মনে আছে যে ওই রাতে আনিয়া মারা গেছিল? স্যার, আমি তো নিজেও শেষ কাজের সময় গিয়েছিলাম, আর আমি চোখের সামনে ওর চিতাকে জ্বলতে দেখেছিলাম স্যার। তারপর থেকে এই বাড়িটা খালি পড়ে আছে, আর 12 বছর আগেই সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। মানে তারপর থেকেই এই বাড়িটা খালি, কেউ থাকে না এখানে? হ্যাঁ স্যার, এরম জায়গায় কারা থাকবে যেখানে মৃত্যুর ছায়া আছে? অশোকবাবু, মনে হচ্ছে এই বাড়িতে এখনো কেউ থাকে। মানে? মানে 12 বছরের এই পুরনো ফটোতে এই ঘরের ভেতরে কোনো আয়না নেই, কিন্তু আজ যখন আমরা এই বাড়িতে গেছিলাম অভিজিৎকে খুঁজতে, তাহলে এই রুমে এই দরজার সামনে আয়না ছিল। তাহলে এই আয়না নিশ্চয়ই কোনো আত্মা নিয়ে আসেনি। সহজ কথা, এটা কোনো মানুষেরই কাজ। চলো। এই আয়না, এই আয়না মনে হচ্ছে ঠিক নয়, কিছু গন্ডগোল আছে। একটু সরাও এটাকে। ও, স্যার, এটা এই গ্লাস, এই খাবার জিনিস, আর এই শেকল, স্যার মনে হয় এখানে কাউকে বেঁধে রেখেছিল। তাহলে কি অভিজিৎ স্যার কেউ এরকম? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন। ও নো, নেহা, যশ, এই মহিলাটা কি? ও নো, সোনাল। স্যার, হ্যাঁ, অভিজিৎ স্যার কোথায়? অভিজিৎ? স্যার, হ্যাঁ, এই দেখুন রক্তের দাগ। এই রক্তের চিহ্ন অভিজিৎ স্যারের নয় তো? এই দরজা,
ও নিশ্চয়ই অভিজিৎ এখান থেকে জঙ্গলের দিকে গেছে। অপরাধী অভিজিতের কাছে পৌঁছানোর আগে আমাদের ওকে খুঁজতে হবে। আমি কোথায়? আমি কোথায়? আপনি শুয়ে থাকুন, দেখুন আমরা আপনাকে ব্যান্ডেজ করে দিচ্ছি। আপনি ওখানে জঙ্গলে পড়েছিলেন অজ্ঞান আর রক্তাক্ত অবস্থায়। আমি দয়ার সঙ্গে কথা বলতে চাই। ওকে কিছু এখনই বলতে হবে আমাকে। দেখুন আমরা আপনার বন্ধুদের ফোনে ট্রাই করছি, কিন্তু ওদের নম্বর লাগছে না। আমি দেখছি নাম্বার লাগছে না। কি হলো তোমার? না না, প্লিজ প্লিজ কেউ এগোবেন না, আপনারা সবাই এখানেই থাকুন। খবরদার যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করিস, ওখানে দাঁড়া, আরে কবি না। রাধিকা, তুমি? ওই চুপ। ওই এবারে কেউ মেরে ফেল। না 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 না। এবার তো সবাইকে মারতেই হবে। আমরা দুজন ওর দাদা দিদি। এ ছোটবেলা থেকে এরকমই ছিল, খুব ভাইলেন্ট বিহেভ করত। এ যতক্ষণ না কাউকে আঘাত করতে পারছে কিছুতেই শান্ত করা যেত না ওকে। আর সবার মনে হতো যে ওর উপরে কোনো ভূত, ডাইনি বা আত্মার প্রভাব পড়েছে। যখন ডক্টরের প্রাণ চলে গেল আমার বোনের হাতে, তাই জেল আর পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা এসব ষড়যন্ত্র করেছিল যে ও নাকি মারা গেছিল ছাদ থেকে পড়ে গিয়ে। কিন্তু সত্যি হলো এটা যে আমাদের দুজনকে বাইরে পাঠিয়ে দিয়ে মা ওকে ওই বাড়ির একটা গোডাউনে বন্ধ করে রেখেছিল। কিন্তু মা প্রতি মাসে ওর জন্য এমন একজন মানুষ নিয়ে আসতো যাকে ও মেরে নিজের এই রাগকে শান্ত করতে পারে। আর আর এই গুজবটা ছড়িয়ে দিল যে হাভেলিতে ভূত আছে, যাতে কেউ কখনো কোনোদিনও কিছু সন্দেহ না করে। কিন্তু আস্তে আস্তে মায়ের শরীরও খারাপ হচ্ছিল, তাই মারা যাওয়ার আগে উনি আমাদেরকে ওর দায়িত্ব দিয়ে গেলেন। আর আমরাও সেটাই করা শুরু করি যা মা এত বছর ধরে ওর জন্য করে আসছিল। কিন্তু গন্ডগোল তো তখন হয়ে গেল যখন এই বাড়ির মালিক সোনালি আর ওর মা অস্ট্রেলিয়া থেকে ফিরে ওই বাড়িতে আবার থাকা শুরু করলো। আমরা ওই মা মেয়েকেও ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু উল্টে ওরা প্যারানর্মাল এক্সপার্টদেরকে নিয়ে এলো। আর ওরা জানতে পেরে গেল যে এই হাভেলিতে কোনো আত্মা, কোনো ভূত নেই। সেজন্য বাধ্য হয়ে ওদেরকেও আমাদের মারতে হলো। কিন্তু আমাদের কপালটাই খারাপ ছিল, ওখানে সিআইডি অফিসার অভিজিৎ স্যার চলে আসেন। যখন আমরা দেখলাম অজ্ঞান হয়ে গেছেন, তখন মানব ওনাকে নিজের বাড়িতে রেখে দিয়ে আসে। আমরা ভাবলাম যে ওষুধটা আমরা মানুষদেরকে ভয় দেখানোর জন্য কাজে লাগাই, তার প্রভাব এতটা গভীর হবে যে অভিজিৎ স্যার সবকিছু ভুলে যাবেন। আর তোমাদের প্ল্যান তখনই চৌপাট হলো যখন আমরা ওখানে ওই বাড়িতে পৌঁছলাম তদন্ত করতে। হ্যাঁ, আর আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য তোমরা ওই ড্রাগসের ব্যবহার করেছো আর ওই ভয়ানক আওয়াজও করেছো। হ্যাঁ, ওইভাবে আত্মা সেজে আমি ভয় দেখাচ্ছিলাম। আমরা দুজন ওই বাড়িতে একটা স্পিকার লুকিয়ে রেখেছিলাম আর আমরা কিছু আওয়াজ রেকর্ড করে রেখেছিলাম
যা ওই স্পিকার দিয়ে শোনা যায়। আচ্ছা, ওই মেয়েটা সোনাল, ও অভিজিৎকে চিনতে পারলো না কেন? কারণ ওর মা আমাদের হেফাজতে ছিল, আর আমরা হুমকি দিয়েছিলাম যে যদিও মিথ্যে না বলে তাহলে ওর মাকে আমরা মেরে ফেলবো। আলিয়া শুধুমাত্র ভালো চিকিৎসা দরকার ছিল, কিন্তু আফসোস তোমরা ভুল রাস্তা বেছেছো। এতগুলো নিরাপরাধ লোককে মারার অপরাধে আদালত তোমাদের কঠোর শাস্তি দেবে। ওর চিকিৎসা তো হবেই, কিন্তু ও শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না।